স্টুডেন্টস, আমরা ক্লাস 11 এর ইতিহাস পড়াচ্ছি, রাষ্ট্রের প্রকৃতি এবং শাসন। তোমাদের ফোর্থ চ্যাপ্টার, আজকে দেখো ফোর্থ চ্যাপ্টার এবং পার্ট অফ 4, ইউরোপীয় প্রসঙ্গ, নতুন রাজতন্ত্র এবং টমাস ক্রমওয়েল। দেখো নতুন রাজতন্ত্র কি? নতুন রাজতন্ত্র বলতে কি বোঝায়? সপ্তম হেনরি সিংহাসন লাভ। দেখো ইংল্যান্ডের সিংহাসনে আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে হাউস অফ ল্যাঙ্কাস্টার ও হাউস অফ ইয়র্কের মধ্যে দীর্ঘ 30 বছর ব্যাপী গোলাপের যুদ্ধ 1455 থেকে 1485 খ্রিস্টাব্দে চলে। এই যুদ্ধের অবসানের পর সপ্তম হেনরি 1485 থেকে 1509 খ্রিস্টাব্দ 1485 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সিংহাসনে বসলে সে দেশে টিউডর রাজবংশ প্রতিষ্ঠা হয়। ওয়ার্নার এবং মার্টিন সপ্তম হেনরির রাজত্বকালকে প্রতিকার ও বীজ বপনের কাল বলে চিহ্নিত করেছে। হচ্ছে বিবাহ। দীর্ঘদেহী ও কঠোর প্রকৃতির রাজা সপ্তম হেনরি ইয়র্কের এলিজাবেথের সঙ্গে প্রণয়ে আবদ্ধ হয়ে তাকে বিবাহ করেন। সপ্তম হেনরি এভাবে রক্ত গোলাপকে শ্বেত গোলাপের সঙ্গে যুক্ত করে ইংল্যান্ডের সিংহাসনে নিজের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করেন। এটা হচ্ছে আধুনিক যুগের সূচনা। দেব টিউডর বংশের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ইংল্যান্ড মধ্যযুগ থেকে আধুনিক যুগে প্রবেশ করে। এই বংশের প্রতিষ্ঠাতা সপ্তম হেনরি ইংল্যান্ডে এক নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। তার শাসনকালে ইংল্যান্ডের শাসনতান্ত্রিক ও রাষ্ট্রনীতি বিষয়ক বেশ কিছু আধুনিক পদক্ষেপ নেওয়া হয়। এজন্য সপ্তম হেনরির প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলে অভিহিত করা হয়। এক কথা কি, নতুন রাজতন্ত্র কাকে বলবো? সপ্তম হেনরি প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলা হয়। এবার দেখো নতুন রাজতন্ত্র বলা তো হয়, কিন্তু কারণটা কি? সপ্তম হেনরি প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলে অভিহিত করার কারণ হলো তার আমল থেকে ইংল্যান্ডে সামগ্রিক ক্ষেত্রে পরিবর্তনের সূচনা। এক হচ্ছে ব্যারনদের ক্ষমতা হ্রাস। ইংল্যান্ডের বিভিন্ন ব্যারন পরিবার সে দেশের রাজ পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করত। এই ক্ষমতাবান ব্যারনরা শাসন ব্যবস্থায় নানা জটিলতার সৃষ্টি করত। কিন্তু রাজা সপ্তম হেনরি ব্যারন পরিবারের পরিবর্তে স্পেন, ফ্রান্স ও স্কটল্যান্ডের রাজবংশগুলির সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। এতে একদিকে যেমন টিউডর বংশের মর্যাদা গুরুত্ব বৃদ্ধি পায়, অন্যদিকে তেমনি জটিলতা সৃষ্টিকারী ব্যারনদের ক্ষমতা হ্রাস পায়। এটা হচ্ছে নতুন শাসন ব্যবস্থা। ইতিহাসবিদ D.L. কেয়ার বলেছেন যে এই সময় রাজতন্ত্রের চূড়ান্ত ক্ষমতা প্রকাশের পথে বাধা বিপত্তিগুলি দূর হয় এবং ইংল্যান্ডে নতুন ধরনের শাসন ব্যবস্থার প্রচলন ঘটে। তিনি হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলন। টিউডর বংশের শাসনকালে আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হলে যুক্তিবাদী জ্ঞান বিজ্ঞান চর্চা শুরু হয়। ইংল্যান্ডের মানুষ যুক্তি নিরিখে ধর্মকে বিচার করতে শুরু করলে সেদেশের ধর্ম সংস্কার আন্দোলনের পথ প্রশস্ত হয়। ইংল্যান্ডে প্রোটেস্ট্যান্ট ধর্মমত স্থায়িত্ব লাভ করে। চার হচ্ছে সাম্রাজ্যবাদের সূচনা। ইংল্যান্ডের রাজারা ইতিপূর্বে ফ্রান্সে আধিপত্য বিস্তারের যে চেষ্টা করত, তার পরিবর্তে এ যুগে কলম্বাস আবিষ্কৃত কত সালে? 1492 খ্রিস্টাব্দে আমেরিকা মহাদেশে আধিপত্য বিস্তারের প্রয়াস শুরু হয়। কিন্তু ওরা ফ্রান্সের আধিপত্য বিস্তার শেষে এবার নতুন ভূখণ্ড আবিষ্কৃত হলো আমেরিকা মহাদেশ, সেখানে তারা আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু করলো। এর ফলে ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের সূচনা হয়। প্রসঙ্গত বলা দরকার যে ইংল্যান্ডে রাজতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি, ধর্ম সংস্কার আন্দোলন, ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ প্রভৃতি যেসব বিষয়গুলি ঘটে চলেছিল, সে ধরনের পরিবর্তনগুলি ইউরোপের অন্যান্য কয়েকটি রাষ্ট্র কোনো কোনো ক্ষেত্রে ঘটতে দেখা গিয়েছিল। কিন্তু সপ্তম হেনরির প্রতিষ্ঠিত রাজতন্ত্র ইংল্যান্ডের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে যে ধরনের অভিনবত্ব এনেছিল তা ইউরোপের অন্যান্য দেশে সাময়িকভাবে আসেনি। পাঁচ হচ্ছে পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি। সপ্তম হেনরি আইনের মাধ্যমে সামন্ত প্রভুদের ক্ষমতা হ্রাস করে, ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি করে। এবার দেখো সামন্ত প্রভুদের ক্ষমতা তিনি হ্রাস করছেন এবং কি হচ্ছে ব্রিটিশের পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি করেন। এর ফলে ইংল্যান্ডের জনপ্রতিনিধিদের দ্বারা সরকার গঠন এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়। হচ্ছে সামাজিক পরিবর্তন। সপ্তম হেনরির পদক্ষেপের ফলে অভিজাত শ্রেণীর ক্ষমতা হ্রাস পেয়ে মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতা বৃদ্ধি পেলে ইংল্যান্ডের সামাজিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটে যায়। মানে এইবার মধ্যবিত্ত শ্রেণী তারা যখন ক্ষমতা পেল, তখন আর অভিজাতদের ক্ষমতা আস্তে আস্তে কমে যায় আর কি। সাত হচ্ছে বিচার বিভাগের মর্যাদা বৃদ্ধি। এ সময় বিচার বিভাগের মর্যাদা বৃদ্ধি পায় এবং বিচার বিভাগের ওপর সাধারণ মানুষের আস্থা ফিরে আসে। এসব কারণে সপ্তম হেনরি প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলা অযৌক্তিক নয়। এই যে সাধারণ মানুষের আস্থা ফিরে আসা, সাধারণ মানুষের ক্ষমতায় চলে আসা, এইগুলো থেকে বলছে এই যে নতুন ধরনের রাজতন্ত্র, এই জন্য নতুন রাজতন্ত্র। এবার দেখো টমাস ক্রমওয়েল। ইংল্যান্ডে টিউডর বংশের শাসনকালে টমাস ক্রমওয়েল একজন মন্ত্রী হিসেবে সে দেশের রাষ্ট্রনীতিতে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। এক হচ্ছে প্রথম যুদ্ধ। টমাস ক্রমওয়েল ছিলেন একজন কর্মকারের পুত্র। প্রথম জীবনে তিনি সৈনিক হিসেবে ইতালির যুদ্ধে যোগ দেন। ইতালিতে বসবাসকালে তিনি নির্মমভাবে স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগের বিষয়টি স্বচক্ষে দেখেন। এই প্রত্যক্ষ অভিজ্ঞতা তার পরবর্তী জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে। পরবর্তীকালে ইংল্যান্ডে ফিরে তিনি আইন অধ্যয়ন করেন এবং মন্ত্রী উলসির অধীনে চাকরি গ্রহণ করেন।
তিনি অর্থলগ্নির ব্যবসা করে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত হন এবং ইংল্যান্ডের হাউস অব কমন্সের সদস্যপদ লাভ করেন। পরবর্তীকালে উইলসির পতনের পর ক্রমওয়েল মন্ত্রীপদ লাভ করেন। এবার তুমি দেখো ক্রমওয়েলের উত্থান। সপ্তম হেনরির আমলে ইংল্যান্ডের রাজতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি ঘটে। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী রাজা অষ্টম হেনরির আমলে 1509 থেকে 1547 খ্রিস্টাব্দে মন্ত্রী টমাস ক্রমওয়েল ইংল্যান্ডের শাসনতান্ত্রিক বিষয়গুলি নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করেন। ক্রমওয়েল ছিলেন ইংল্যান্ডের যাজক শ্রেণী বহির্ভূত প্রথম শক্তিশালী মন্ত্রী। আগে যারা ছিল তারা সব যাজক শ্রেণীর, কিন্তু একদম সাধারণ মানুষ হিসেবে আসছে। যাজক শ্রেণী বহির্ভূত প্রথম শক্তিশালী মন্ত্রী। তিনি পূর্বতন মন্ত্রী কার্ডিনাল উলসির সহায়তায় প্রতিমন্ত্রী পদ লাভ করেন। ক্রমওয়েলের পূর্বতন মন্ত্রী ক্যাথলিক ধর্মাবলম্বী কার্ডিনাল উলসি ছিলেন ইংল্যান্ডের যাজক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সর্বশেষ শক্তিশালী মন্ত্রী। তিনি ইউরোপের বিভিন্ন রোমান ক্যাথলিক রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা চালান। তিনি ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ও রানী ক্যাথারিনের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে ফ্রান্সের রাজকুমারীর সঙ্গে অষ্টম হেনরির বিবাহের পরিকল্পনা করেন। অবশ্য শেষ পর্যন্ত উইলসির সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়, কিন্তু উইলসির উত্তরসূরি মন্ত্রী টমাস ক্রমওয়েল রাজনীতির অধিকাংশ উদ্যোগেই সাফল্য পান। হচ্ছে টিউডার বিপ্লব। টমাস ক্রমওয়েল রাজনীতির নানা দুর্গম পথ পেরিয়ে শক্তিশালী মন্ত্রী পদ লাভ করেন। ইংল্যান্ডের অভ্যন্তরীণ ও বৈদেশিক উপায় ক্ষেত্রে টমাস ক্রমওয়েল উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেন। তার নীতি ছিল বহু ক্ষেত্রে পূর্বতন মন্ত্রী কার্ডিনাল উলসির বিপরীত। এক হচ্ছে ক্যাথলিক চার্চের ক্ষমতা ধ্বংস। তিনি উলসির বিপরীত পদক্ষেপ নিয়ে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনকে কার্যকরী করতে বিভিন্ন পদক্ষেপ নেন। ইংল্যান্ডের চার্চের ক্ষমতা ধ্বংস করে রাজার ক্ষমতা বৃদ্ধি করেন। রাজা অষ্টম হেনরিও ক্যাথারিনের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করেন। ক্যাথলিক দেশের পরিবর্তে প্রোটেস্ট্যান্ট দেশগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন ইত্যাদি। মানে আগের মন্ত্রী কি ছিল, প্রোটেস্ট্যান্টদের সঙ্গে নয় ক্যাথলিকদের সম্পর্কে, কিন্তু তিনি কি করলেন ক্যাথলিক দেশের পরিবর্তে প্রোটেস্ট্যান্ট দেশগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। একটু জেনে রাখো যে ইংল্যান্ডে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট ইউরোপে এরকম খ্রিস্টান ধর্ম এরকম দুভাগ হয়ে যায়। একজন হচ্ছে ক্যাথলিক আর এক পক্ষ হচ্ছে প্রোটেস্ট্যান্ট। জাতীয় চার্চ প্রতিষ্ঠা। তিনি ছিলেন মনে প্রাণে রাজতন্ত্রের অনুরাগী এবং রাজার সমর্থক। ইংল্যান্ডের রাজার ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে তিনি মন্ত্রী হিসেবে বিভিন্ন পদক্ষেপ করেন। বিশেষ করে 1530 খ্রিস্টাব্দে উলসির মৃত্যুদণ্ডের পরবর্তী এক দশকে ক্রমওয়েলের নেতৃত্বে টিউডার বংশের রাজা অষ্টম হেনরির আমলে ইংল্যান্ডে বেশ কিছু বৈপ্লবিক পরিবর্তন করে। রোমান চার্চের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইংল্যান্ডের জাতীয় চার্চ গড়ে তোলা হয় এবং দেশে জাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। অনেকে এই সব পরিবর্তনকে টিউডার বিপ্লব বলে অভিহিত করেছে। চার্চের সংস্কার, পার্লামেন্ট ও ধর্ম সংস্কার। ইংল্যান্ডের ধর্ম সংস্কারে টমাস ক্রমওয়েল বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তিনি সংস্কার পার্লামেন্টের দ্বারা ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনকে সফল জনগণের বিপ্লবে পরিণত করেন। হচ্ছে পোপের প্রাধান্য বাতিল। পার্লামেন্টের আইনের সহায়তা ইংল্যান্ডের চার্চে পোপের প্রাধান্য বাতিল করে তিনি রাজার প্রাধান্য প্রতিষ্ঠা করলে রাজার ক্ষমতা বৃদ্ধি পায়। নিজের রাজার ক্ষমতা বৃদ্ধি। প্রকৃতপক্ষে সংস্কার পার্লামেন্টের সময় ইংল্যান্ডের রাজা সর্বাধিক ক্ষমতার অধিকারী হন। রাজা চার্চের যাবতীয় সম্পত্তি হস্তগত করলে তার আর্থিক শক্তিও বৃদ্ধি পায়। আগে চার্চের প্রচুর সম্পত্তি হতো, চার্চটা বিভিন্নভাবে কর পেত, এরকম সব সিস্টেম ছিল। তখন তিনি রাজা কি করলেন, রাজার ক্ষমতা যখন বৃদ্ধি পেল তখন পোপের প্রাধান্য বাতিল হলো। আর কি হলো, তারা এই যে চার্চের এত টাকা পয়সা এত সম্পত্তি সেগুলো সব রাজা পাওয়ার ফলে রাজার ক্ষমতা আরো বৃদ্ধি পেল, রাজার আর্থিক উন্নতি হলো আর কি। এটা হচ্ছে গ্রেট বাইবেল সংস্করণের প্রকাশ। ইংরেজিতে অনুদিত বিদেশে মুদ্রিত যেসব বাইবেল গোপন ইংল্যান্ডে আনা হয়েছিল তা ধ্বংস করে ক্রমওয়েল বাইবেলের ইংরেজি অনুবাদের জন্য মাইলস কভারডালকে উৎসাহিত করে। গ্রেট বাইবেল নামে পরিচিত এই বাইবেলে 1537 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রকাশিত হয় এবং এই গ্রন্থ ইংল্যান্ডের প্রতিটি চার্চে রাখা হয় এবং ব্যক্তিগতভাবে জনগণকে এই বাইবেল কেনার অনুমতি দেওয়া হয়, যে এই বাইবেল সবাই রাখবে ব্যক্তিগতভাবে এবং প্রতিটি এই ইংল্যান্ডের এই প্রতিটি চার্চে গ্রেট বাইবেল থাকবে। ঠিক আছে, এই তিনি এটা ঘোষণা করে দেন আর কি। 5 হচ্ছে অ্যাক্ট অফ সুপ্রিমেসি। এক হচ্ছে রাজার নিয়ন্ত্রণে চার্চ। টমাস ক্রমওয়েল ভাইকার জেনারেল বা মুখ্য ধর্মীয় আধিকারিকের পদে নিযুক্ত হয়ে 1534 খ্রিস্টাব্দে অ্যাক্ট অফ সুপ্রিমেসি নামে একটি আইন পাশ করেন। এর দ্বারা তিনি ইংল্যান্ডের সব চার্চকে রাজার নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেন। ছোট মঠ বাজেয়াপ্ত। তিনি ইংল্যান্ডের যাজকদের অ্যাক্ট অফ সুপ্রিমেসির সপক্ষে প্রচার নির্দেশ দেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে ইংল্যান্ডের ছোট ছোট মঠগুলি বাজেয়াপ্ত করার উদ্যোগ গ্রহণ করেন। এরপরে তিনি বড় মঠগুলির উপর রাষ্ট্রের আধিপত্য স্থাপন করেন। প্রথমে ছোট মঠগুলি, এরপরে বড় মঠগুলির উপর রাষ্ট্রের আধিপত্য স্থাপন করেন। তিনি হচ্ছে প্রাণদণ্ড। ক্রমওয়েল কর্তৃক ধর্মীয় প্রতিষ্ঠান ও যাজকদের ক্ষমতা ধ্বংসের নীতি এবং অ্যাক্ট অফ সুপ্রিমেসি আইনের প্রতিবাদ করলে সে যুগের দুই বিখ্যাত পণ্ডিত স্যার টমাস মুর ও ফিশারকে ক্রমওয়েল প্রাণদণ্ড দেন। হচ্ছে মঠের প্রাধান্য ধ্বংস। এক হচ্ছে বিদ্রোহের সূচনা। ছোট মঠগুলি ধ্বংস করতে ক্রমওয়েল যে নীতি নেন তার বিরুদ্ধে 1536 খ্রিস্টাব্দে উত্তর ইংল্যান্ডে পিলগ্রিমেজ অফ গ্রেস
নামে এক বিদ্রোহ ছড়িয়ে পড়ে। যাজক শ্রেণীর সঙ্গে স্থানীয় ভূস্বামীরা যোগদানের ফলে বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে। বিদ্রোহ দমন। টমাস ক্রমওয়েল কঠোর হাতে বিদ্রোহ দমন করেন। বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার অপরাধে লর্ড ডার্সি, লর্ড হুসে সহ কয়েকটি মঠের আবট এবং বিদ্রোহী নেতাদের প্রাণদণ্ড অথবা কারাদণ্ড দেওয়া হয়। 3 হচ্ছে মঠের সম্পত্তি বাজেয়াপ্ত। এভাবে ইংল্যান্ডের ছোট বড় সব ধরনের মঠের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। রাজা অষ্টম হেনরি অধিকাংশ মঠের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অধীনে আনেন। ফলে রাজকোষ ফুলে ফেপে ওঠে। অষ্টম হেনরির ক্ষমতা, অর্থ উভয় তীব্র আকাঙ্ক্ষা ছিল। টমাস ক্রমওয়েলের নীতির দ্বারা রাজার উভয় আকাঙ্ক্ষায় জড়িত। রাজা ক্রমওয়েলের উপরে খুব সন্তুষ্ট, কারণ রাজার সম্পত্তি হলো, রাজার রাজকোষ ফুলে ফেপে উঠলো, কারণ মঠের সম্পত্তিগুলো সব রাজা পেয়ে গেল, রাজার শাসন কার্য পরিচালনা করতে সুবিধা হলো। সাথে হচ্ছে পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি, রাজার ক্ষমতা বৃদ্ধি। ক্রমওয়েল রাজতন্ত্রের সম্মান বৃদ্ধির পাশাপাশি ইংল্যান্ডের পার্লামেন্টকে শক্তিশালী করে তোলেন। তিনি প্রথমে রাজা অষ্টম হেনরিকে যাবতীয় ক্ষমতার অধিকারী করে তাকে সন্তুষ্ট করেন। 2, পার্লামেন্টকে বিভিন্ন অধিকার, প্রথমে রাজাকে সন্তুষ্ট করে তাকে যাবতীয় ক্ষমতার অধিকারী করে, এরপরে পার্লামেন্টকে তিনি বিভিন্ন অধিকার দেন। এরপর তিনি রাজাকে দিয়ে ঘোষণা করেন যে রাজার সার্বভৌম ক্ষমতা পার্লামেন্টের হাতেই নিহিত। ক্রমে পার্লামেন্টের সদস্যদের মতামত প্রকাশের স্বাধীনতা, গ্রেপ্তারের হাত থেকে মুক্ত থাকা, সদস্য নির্বাচনে বিতর্ক সৃষ্টি হলে তাতে হস্তক্ষেপ করা প্রভৃতির অধিকার দেয়। তিনি হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের পটভূমি। এভাবে ক্রমওয়েল ভবিষ্যৎ ইংল্যান্ডের সীমাবদ্ধ রাজতন্ত্র এবং পার্লামেন্টের সুদৃঢ় ক্ষমতার কাঠামোটি গড়ে তোলেন। এর পরিণতিতে পরবর্তী স্টুয়ার্টের যুগে ইংল্যান্ডের রাজার ক্ষমতা আরও হ্রাস পায় এবং পার্লামেন্টের ক্ষমতা আরও সুদৃঢ় হয়। 1688 খ্রিস্টাব্দে গৌরবী বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্র সেখানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে পরিণত হয়। 4 হচ্ছে ক্রমওয়েলের পরিণতি দেখো। ব্যর্থতা। শেষ দিকে ক্রমওয়েল পরপর কয়েকটি কাজের পদক্ষেপ নিয়ে ব্যর্থ হন। পরবর্তীকালে টমাস ক্রমওয়েলের বিরুদ্ধে ইংল্যান্ডের নানা অসন্তোষ দেখা দেয়। তার বৈদেশিক নীতির বিরুদ্ধে নানা ক্ষোভ চলতে থাকে। বিবাহ ভাঙন। তার উদ্যোগে রাজা অষ্টম হেনরি অ্যান নামক রাজকুমারকে বিবাহ করলো। শীঘ্র এই বিবাহ ভেঙে যায়। ফলে অপমানিত অষ্টম হেনরি মন্ত্রী ক্রমওয়েলের উপর ক্রুদ্ধ হন। তিনি হচ্ছে বিরোধ ও প্রাণদণ্ড। তার সংস্কার আন্দোলনের প্রতিরোধ করার উদ্দেশ্যে রাজা অষ্টম হেনরি অভিজাত দলের নেতা নরফোকের ডিউক এবং লন্ডন ও উইনচেস্টারের বিশপরা চেষ্টা শুরু করেন। ফলে টমাস ক্রমওয়েলের সঙ্গে তাদের বিরোধ বাধে এবং ক্রমওয়েলের পতন অনিবার্য হয়ে ওঠে। শেষ পর্যন্ত ক্রমওয়েল রাজদ্রোহের অপরাধে অভিযুক্ত হয়ে 1540 খ্রিস্টাব্দে প্রাণদণ্ডে দণ্ডিত হন। প্রসঙ্গত বলা দরকার যে তার পূর্বতন মন্ত্রী উইলসির জীবনও একই পরিণতি ঘটেছিল। উইলসিও যা পরিণতি করে প্রাণদণ্ড, ক্রমওয়েলেরও তাই ঘটে আর কি। উইলসি এবং টমাস ক্রমওয়েলের উদ্দেশ্য নীতি সম্পূর্ণ বিপরীতধর্মী হলেও নিয়তির পরিহাসে উভয়ের জীবনের শেষ পরিণতিতে অদ্ভুত মিল দেখা যায়। যে অ্যাক্ট অফ অ্যাটেন্ডার আইনের দ্বারা অভিযুক্ত করে ক্রমওয়েলের মুন্ডুচ্ছেদ করা হয়, সেই আইনটি একদা ক্রমওয়েলই তৈরি করেছিলেন রাজার হাত শক্ত করার উদ্দেশ্যে। দেখো, যে আইন নিজে করলো সেই আইনের অ্যাক্ট অফ অ্যাটেন্ডার, রাজার হাতকে শক্ত করার জন্য যে আইন ক্রমওয়েল নিজেই তৈরি করেছিলেন, সেই তার মাধ্যমে তার মুন্ডুচ্ছেদ হয় আর কি। এবার দেখো ক্রমওয়েল সংস্কারের ফলাফল কি। টমাস ক্রমওয়েলের রাজনৈতিক পদক্ষেপের বিভিন্ন ফলাফল লক্ষ্য করা যায়। একটা হচ্ছে পোপ বিরোধিতা। তার নীতির ফলে ইংল্যান্ডের সমাজ ও রাজনীতিতে নানা পরিবর্তন দেখা যায়। ইংল্যান্ডের অভিজাত টিউডর সম্প্রদায় এবং মধ্যবিত্ত শ্রেণী পোপ বিরোধী দলের স্থায়ী সমর্থকে পরিণত হয়। 2, ধর্মকর থেকে মুক্তি। ছোট মঠগুলি ধ্বংস হয়। ইংল্যান্ডের দরিদ্ররা অতিরিক্ত ধর্মকর প্রদানের হাত থেকে মুক্তি পায়। আগে যে ছোট মঠকে বড় মঠকে এই যে কর দিতে হতো, এই ছোট মঠগুলো ধর্ম শেষ হওয়ার ফলে, নষ্ট হয়ে যাওয়ার ফলে আর মানুষের অত কর দিতে হয় না, দরিদ্ররা খুব একটু শান্তি পায় আর কি। কিন্তু বেকারত্ব। অবশ্য ছোট মঠগুলি বিলুপ্ত করলে এই সব মঠের কাজে নিযুক্ত থাকা বহু মানুষ বেকার হয়ে পড়ে। তাদের জীবনে গভীর অর্থনৈতিক সংকট দেখা দেয়। নতুন জমিদার শ্রেণী। মঠের বাজেয়াপ্ত করা বিপুল সম্পত্তির রাজা তার অনুগত লোকেদের মধ্যে বিলি করার ফলে নতুন জমিদার শ্রেণীর উদ্ভব ঘটে। 5, বেষ্টনীকতা। জমিদারদের কৃষি জমিগুলি বিভিন্ন অংশে বিভক্ত করে তা ঘিরে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এভাবে ইংল্যান্ডে জমিতে বেষ্টনীকতা বা এনক্লোজার সিস্টেম চালু হতে থাকে। এসব জমিকে ঘিরে এখানে পশুপালন শুরু হলো। ইংল্যান্ডে পশুপালন ও পশম শিল্পের দ্রুত উন্নতি ঘটে। এই যখন এই বেষ্টনী প্রথা হয়, এনক্লোজার সিস্টেম, অর্থাৎ একটা সুবিধা হয়, এখানে কি হয়, পশুপালন ও পশম শিল্পের খুব উন্নতি ঘটে। মূল্যায়ন দেখো। ইংল্যান্ডের আধুনিক শাসনতান্ত্রিক কাঠামোর বিকাশে টমাস ক্রমওয়েলের বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। তিনি একদিকে যেমন ইংল্যান্ডের রাজার ক্ষমতা বৃদ্ধি করেন, অপরদিকে তেমনি পার্লামেন্টকে বিভিন্ন অধিকার দান করে শাসনতান্ত্রিক ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা করেন। তার অসংখ্য ব্যর্থতা সত্ত্বেও এই কথা স্বীকার করতে বাধা নেই যে ইংল্যান্ডে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল তার নীতির ফলে। আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।